যেই মানুষটা কোনো কর্ম ছাড়া শুধুমাত্র রাজনৈতিকভাবে রাজনীতি করার কারণে হঠাৎ করে মানে অনেক অনেক বেশি অর্থ ইনকাম করে ফেলতেছে, মামলা বাণিজ্য, চাঁদাবাজি অথবা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য সবকিছু মিলে, সেই মানুষটাকে যদি আপনি বলেন যে তুমি পরিশ্রম করে খাও, কাজ করে খাও, এটা কিন্তু সহজে নিতে পারবে না। সারা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে জেলায় জেলায় সমন্বয় পরিচয় আসে, যাদের কোনো রাজনৈতিকভাবে কোনো ফাংশন ছিল না, কোনো ত্যাগ ছিল না, কিন্তু তারা সমন্বয়ক। যেরকম একজন সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভীরের কথা আমরা বলি, যে আমি গতকালকে খুঁজতেছিলাম যে গাজী সালাউদ্দিন তানভীরের কোনো রাজনৈতিক ত্যাগ স্বীকার আছে কিনা দেশের জন্য। তো এই নির্বাচনের আগের ফেসবুকের পোস্ট সে সব ডিলিট করে দিছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানের কোনো পোস্ট তার পাইলাম না। অর্থাৎ এতটুকু অবদান, আমি আশ্চর্য হচ্ছিলাম যে কে রে সমন্বয়ক যারা যারা তো অল্প বয়স্ক, যুবক, তরুণ এগুলো, কিন্তু গাজী সালাউদ্দিন তানভীর সে হঠাৎ করে চুল পাকা, দাড়ি পাকা, মোজ পাকা, সব মিলায় চুল মানে পাকা পাকা চুলের একজন লোক কিভাবে হাসনা সার্জিসদের সাথে সমন্বয় হয়ে গেল, যে যাকে গ্রেপ্তার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে মানে কটূক্তি করার পরে। তো সে কিভাবে সমন্বয় হয়ে গেল। তো এখন সে প্রতিদিন এইভাবে তার ফেসবুকে দেখলাম প্রতিদিন গালিগালাজ করতেছে। জুলাই গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা না থাকলেও সে হলো সমন্বয়ক এবং সে প্রতিদিন গালিগালাজ করতেছে। তার গালিগালাজের কারণগুলো খুঁজতে চেষ্টা করতেছিলাম, যে এই গাজী সালাউদ্দিন তানভীর সে নিয়মিতভাবে মামলা বাণিজ্য করছে, সে চাঁদাবাজি করছে এবং নিয়োগ বাণিজ্য করছে, জেলা প্রশাসক নিয়োগ, ওসি নিয়োগ বিভিন্নভাবে, এবং হাসনাত সার্জিস, এই আক্তার সহ সবাই মিলে এই ধরনের চক্রের সঙ্গে জড়িত, তাকে দিয়ে সমন্বয় করছে। দেখেন সে ফ্রাস্ট্রেটেড হয়ে এখন তারেক রহমানকে গালিগালাজ করতেছে। আজকে আজকে শরীয়তপুরে আমাদেরই সাথে গণ 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 অধিকার রাজনীতি করতো, তারপরে একসময় আমাদের আম জনতা পার্টি গঠন হওয়ার আগ পর্যন্ত আমাদের অংশ সে রাজনৈতিক কার্যক্রম করছে। দেখলাম শরীয়তপুরে তাকে থাপড়াতে থাপড়াতে এখান থেকে বের করতেছে, ঠিক আছে, নাজির নামে একটা ছেলে। তো ও কেন ফ্রাস্ট্রেটেড, মানে এইভাবে জায়গায় জায়গায় এরা কেন ভেদাল সৃষ্টি করতেছে। বেসিক্যালি এই নাজিরও কিন্তু তার নিজ এলাকায় চাঁদাবাজি বলেন, যা যা বাস স্ট্যান্ডের চাঁদাবাজি যেখান থেকে যেখানে যা করা যাবে, এবং সাম্প্রতিক সময়েও 40 লাখ টাকার একটা প্রজেক্ট সহ তার নাম আসছে এখানে। তো সে যখন এগুলো করতে পারতেছে না, তখন এরা হতাশ এবং ফ্রাস্ট্রেটেড, জেলায় জেলা চিৎকার করতেছে যে আমার জুলাই কোথায়, আমার জুলাই কোথায়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এখন ওরা জুলাইকে খুঁজতেছে, এতদিন মনে ছিল না জুলাই কোথায়। তো এই ফ্রাস্ট্রেশনের আজকে দেখলাম আক্তারের চেহারার একটা মানে হতাশ হতাশ, ঠিক আছে। আক্তার কেন হতাশ, এটা ঘটনা খুঁজলে আপনাদেরকে সেই স্মৃতিচারণ করতে হবে। আমাদের শিরিন আপা নামে একজন আপা ছিল, তিনি জুলাই গণ অভ্যুত্থানের একজন সাহসী নারী, এবং তার সন্তান এই জুলাই গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা পালন করছে, এবং টাকা পয়সা যা চুষে খাওয়া লাগবে এই যে আক্তার এদের কাছ থেকে চুষে খাচ্ছে। আক্তার নাহিদরা মিলে, আপা অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ধনী পরিবারের মানুষ, সেই আপুকে পিপি বানানোর কথা বলে 50 লক্ষ টাকার একটা মানে চাপ প্রদান করছে পিপি হওয়ার পরে। বাস্তবে তাকে আপনার হলো নুরুল হক নূরের সংগঠন, আমরা সবাই মিলে সুপারিশ করছিলাম যে আপু অনেক ত্যাগ স্বীকার করছে, তাকে একটা সম্মান করতে হবে, তার সন্তান মৃত্যু মুখ থেকে ফিরে আসছে, তিনি নিজে আক্রান্ত হয়েছেন। সেইখানে আক্তারের রূপ প্রকাশ পেয়ে গেল যে 50 লাখ টাকা সে চাই, এবং সে কি হুমকি দিচ্ছে আক্তার, যে 50 লাখ টাকা যদি না দেয় তাহলে ওনার পিপি, এইভাবে বলছে যে আমরা যেরকম পিপি বানাতে পারি পিপি কাটতেও পারি, এই আক্তারের ভাষা ছিল এরকম। সেই আক্তার মাত্র 5 মাসে এত হতাশ হবে, মানে এদের মধ্যে এত হতাশা মানে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন যাচ্ছে, চিন্তা করা যায় না। পুরা চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, কালো মেঘ ছায়া গেছে, কোনো দিক বিদিক করতে পারতেছে না। অর্থাৎ প্রচলিত ভাবে একটা মানুষ যখন প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে অভাব থাকবে, অনটন থাকবে, এবং সেই অভাব অনটন অনুযায়ী আমরা চেষ্টা করি সার্ভাইভ করার জন্য, এবং আমি আজকে যা ইনকাম করলাম তার চেয়ে বেশি ব্যয় হয়, সেই দুশ্চিন্তা হয়, সারা মাসে যা আয় করলাম তার চেয়ে বেশি, এইভাবে মানুষের জীবনটা চলে। কিন্তু যখন আনসার্টেনলি এই হাসনা সার্জিসরা, আপনার একটা ছেলে কোনো কর্ম নাই কিন্তু 55 লাখ 50 লাখ টাকা দামে 60 লাখ টাকা দামের একটা আপনার হলো টয়োটা গাড়িতে ঘুরছে, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? কোনো জায়গায় তো কোনো জায়গায় না কোনো জায়গায় লুটপাট করে দুর্নীতি করা টাকা, এটা তো তারা দেখাতে পারবে না যে অমুক জায়গায় বিজনেস করছে, অমুক জায়গায় টিচিং করছে, অমুক জায়গায় কাজ করছি, দেখানো তো সুযোগ নাই, দেখাতে পারছে না। তারা যখন জিজ্ঞাসা করছেন বিব্রত হচ্ছে। এইভাবে পাওয়া মানুষগুলো, আপনারা অনেকে ভাবছেন যে এরা টাকাগুলো এভাবে মানে সব জমায় রাখছে বিষয়। আমি আপনাকে একটা বাস্তবতা বলি, মানুষের কাছে মানে আমি যখন সিজনাল একটা ব্যবসা করি, আমি আপনার হলো 2018 সাল থেকে করি, এবং আমি সিজন শেষ হয়ে টাকাটা হাতে যে আসে একটা মোটা অঙ্কের টাকা, একটা 2 থেকে 3 মাস এর মধ্যে টাকাটা সব গায়েব হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের হাতে যত টাকায় থাকুক, এটা এইরকম সম্ভবই না যে আপনি রেখে 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 10 বছর ধরে খাবেন, সম্ভবই না। যার ফলে এই জুলাই নাম করে এই নাহিদ, হাসনাত, তারপরে সার্জিস, আক্তাররা বা নাজিররা যে টাকা পয়সা ইনকাম করছে, এরা যেভাবে ইনকাম করছে, কখনো হোটেলে গেছে, কখনো আপনার হলো সোনারগাঁ গেছে, ইন্টারকন্টিনেন্টাল গেছে। দেখেন চিন্তা করতে পারেন, একটা ছোট সংগঠন নতুন কার্যক্রম শুরু করছে, তাদের ইফতারির বিল আসতেছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা ইফতারি বিল আসতেছে। তো ও ইফতারি খাবে নাকি টাকা চাবাই খাবে? জিজ্ঞাসা করছি, কোনো জবাব দিতে পারবে যে ইফতারি খাইছে না টাকা চাবাই খাইছে? হ্যাঁ, তুমি ছোট সংগঠন, তুমি মাঠের মধ্যে নিয়ে ইফতারের প্যান্ডেল বানায় সেখানে সবাইকে নিয়ে ইফতার করবা, তুমি কি করতেছো? হোটেল সোনারগাঁ যাচ্ছ, ইন্টারকন্টিনেন্টাল যাচ্ছ, তোমার সেই সামর্থ্য আছে? তুমি মানুষের টাকা নিয়ে প্রত্যেকটা রাজনীতিবিদ ব্যক্তি, আমি একটা নাম ধরে বলতে পারবো, এই যে সিরাজ এমপি, বগুড়া সিরাজ এমপি, উনি আগে নিজের ব্যক্তিগত জীবনে এসআর বাস, তারপরে ফুড ভিলেজ, রেস্টুরেন্ট, এরকম ভাবে একটা কাজকর্ম করে ব্যবসা দাঁড় করায় তারপরে উনি রাজনীতিতে নমিনেশন নিচ্ছেন, রাজনীতিতে সময় দিচ্ছেন। এটা উনি করছেন এভাবে এভাবে প্রত্যেকটা জায়গায়, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, প্রত্যেকটা জায়গায় সবাই নিজ নিজ ক্যারিয়ার ডেভেলপ করে আপনার হলো সেখানে করতেছে। কিন্তু তোমরা
তোমরা যেভাবে রাজনীতি করতেছো না, কোনো রাজনীতি কোনো তুমি না গেলা চাকরিতে, না করো ব্যবসা, তো তুমি তো সারাক্ষণ মানে ছুজবোজ করবা যে কার কাছ থেকে থাবা দিয়ে তুমি নিতে পারবা। তো এদের একটা হতাশ রূপ উঠে গেছে। এর সঙ্গে এই হতাশার সঙ্গে হতাশা ধরছে জামাতকেও। জামাত হঠাৎ করে এইরকম প্রত্যাশা করেনি এরকম একটা মানে চাপে পড়ে যাবে। কি রকম চাপে পড়ছে? জুলাই গণ অভ্যুত্থানের পরে তারা সারা বাংলাদেশে একটা সেট আপ করছে। কি ধরনের সেট আপ? জামাতি লোকদেরকে একবারে টাকা পয়সা দিয়ে নিয়োগ দিছে। জামাত এরকম কোনোভাবেই করেনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিছে, টাকা না দিয়ে নিয়োগ দিছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিছে, টাকা না নিয়ে নিয়োগ দিছে, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ দিছে টাকা না নিয়ে। জামাত এরকম কোনো দলই না যে টাকা ছাড়া নিয়োগ দিবে, এবং তাদের আয়ের উৎস ছিল এই নিয়োগ বাণিজ্য। এবং গত 18 মাস ধরে সেই নিয়োগ বাণিজ্য হওয়ার হামেশা কইরা একটু পেরেশান করে ফেলা দিছে। এই যে আসিফ ঢাকা ওয়াসা নিয়োগ দিচ্ছে 2 মাসের মধ্যে কানাডায় গিয়ে বাড়ি করছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের যে চেয়ারম্যান কি আপনার হলো প্রধান যে নিয়োগ দিছিল, সেই লোকের মেয়ে তো সোনার ডিম পারে, হ্যাঁ, তাকে নিয়োগ দিছে, তার মেয়ে তৎক্ষণাৎ দুবাই গিয়ে বাড়ি ডাড়ি করে, কি একটা অবস্থা। এবার আসেন বাড়িটা করে কিভাবে? বাংলাদেশ ব্যাংকের যে সেই সময়ের আসিফদের নাহিদদের নিয়োগ দেওয়া, জামাতের নিয়োগ দেওয়া যে এমডি, তার নামটা কি বলেন তো? সেই এমডি কিভাবে, তার মেয়ে কিভাবে দুবাই বাড়ি করলো? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থানের পরে সব আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়, এবং এই বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান এই আসিফ নাহিদ সহ তারা সবাই মিলে এক একটা অ্যাকাউন্ট খুলছে, 20%, 30%, 40% একটা সেই অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে তারপর সেই অ্যাকাউন্টগুলো ছাড়ছে, যেই কারণে রাতারাতি দুবাই গিয়ে বাড়ি কেনা সম্ভব। এবং এই সম্পদ আসিফের আছে, এই সম্পদ নাহিদের আছে। এইভাবে একটা চেক 100 কোটি টাকা চেক খুলছে, ইনস্ট্যান্ট 10 কোটি টাকা, 15 কোটি টাকা, 20 কোটি টাকা নিছে। একটা 20 কোটি টাকার চেক খুলছে, ইনস্ট্যান্ট 5 কোটি টাকা সেখান থেকে নিছে। এইভাবে বন্ধ অ্যাকাউন্টগুলো খুলে এই সব কিছু মিলে যখন প্রকাশ পেয়ে গেল যে ওই সময় নাহিদ আসিফদের নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের এমডি, যে ওরা নাহিদ আসিফরা যেভাবে এই চেকগুলো খুলে, আমি তো আজকে বলতেছি, আমি ওই দিন আপনার হলো বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করছি যে আমার একটু তথ্য দরকার, যে এরকম ভাবে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকার অ্যাকাউন্ট কতগুলো খুলে দিয়ে টাকা নিয়েছে এবং তার কত ভাগ, কি অবস্থা। এই জিনিসগুলো বর্তমান সরকার তদন্ত করে না, বিচার করে না। আফসোস লাগে যে হামে দুর্ঘটনার মতো ঘটনায় মানে ডক্টর ইউনূসকে কোনো বিচারের আওতায় আনা হলো না। এতগুলো বাচ্চা মারা গেছে, আমার দুঃখ লাগে এটা, যে এটা আনা হলো না। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে বিএনপির মারাত্মক নিন্দা করি যে তারা এই জায়গায় বিচার করছে না। এদেরকে বাচ্চা ছেলে পেলে মনে করে দিচ্ছে। আজকে সেই বাচ্চা ছেলে পেলে কি করলো? রাষ্ট্রপতি মহোদয়কে সবার সামনে, বিদেশিদের সামনে অপমান অপদস্থ করলো রাষ্ট্রপতিকে। আজকে যে রাষ্ট্রপতি সবসময় ব্যালেন্স করে কথা বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আমাদের হাফিজ ভাই, তিনি সবসময় ব্যালেন্স করে কথা বলেন, সবার পক্ষে সবার মতামত দিয়ে কথা বলেন। আপনারা সবাই জানেন, তাকে একবার বিদেশিরা জায়গায় এখান থেকে উঠে গেল, সেখানে একটা হেনস্থা করলো, মব সৃষ্টি করলো, কি একটা অবস্থা। তো ডকুমেন্টারি নিয়ে কথা, আজকে ডকুমেন্টারি বিএনপির মতো করে বানাইছে, এই জন্য খারাপ লাগছে, তাই তো? বিএনপির মতো করে বানাইছে, খারাপ লাগছে। তোমরা যে ডকুমেন্টারি বানাইছো, সেই ডকুমেন্টারিতে তোমরা সত্যিকার ডকুমেন্টারি যদি বানান, তাহলে তো এদের আত্মসমর্পণ, আপোষ এবং বেইমানির গল্প লিখতে হবে, যে কিভাবে সার্জিস বেইমানি করছে, কিভাবে হাসনাত বেইমানি করছে, কে কোন জায়গায় বেইমানি করছে, কিভাবে চলমান একটা আন্দোলনকে বন্ধ করে সকল বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেকে লাগেজ নিয়ে গাড়ি বসকে মানে টলিনি টানতে বের করে দিছে। সেই গল্প তো জুলাই লিখতে হবে। এটা তো একটা গল্প যে কিভাবে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আহারে এই আন্দোলনটা বন্ধ করে দিল, তাই না? তারপর সেই আন্দোলন শুরু করতে গিয়ে কিভাবে তারা আবার এসে সেই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী, এটা তো আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী তোকমা দিয়েছিল। তো যদি জুলাইয়ের সত্যিকার ডকুমেন্টারি করতে চান, তাহলে তো আপনাদের বেইমানি ডকুমেন্টারি উঠে আসবে, আপনাদের বিক্রি হয়ে যাওয়ার ডকুমেন্টারি চলে আসবে। সেই বিষয়ে কিভাবে জবাব দিবেন? কোনো জবাব আছে? কোনো জবাব নাই। তো ডিবি হারুনের এখানে ঘটনাগুলো আমরা জানি। আমরা একটা পার্থক্য আছে, একটা বেইমানি এবং দেশপ্রেমে একটা পার্থক্য আছে। এই ডিবি হারুন বিএনপির কত নেতা কর্মীকে ধরেছে, বিভিন্ন লোককে ধরেছে, আমাকে ধরেছে, হাজারো মাইরা একটা মুখ দিয়া আন্দোলন বন্ধ করা বা বিশ্বাসঘাত করা কোনো একটা স্টেটমেন্ট বের করতে পারছে? করতে পারেনি। এইখানেই পার্থক্য। আমি মনে করি, জানেন, এই জুলাই গণ অভ্যুত্থান সরাসরি আল্লাহর রহমত ছিল। জনগণের উপর আল্লাহ রহমত করছে, জনগণ মরতেছে, ছাত্ররা মরতেছে, আল্লাহ আমাদেরকে দয়া করছে, এই জন্য বিজয় আসছে। আল্লাহ যদি আমাদের দয়া না করতো, তাহলে আমি ওই জেলেই পৌঁছে মরতাম, এবং এটা কারণ নেতৃত্ব গুণের কারণে জুলাই গণ অভ্যুত্থানে বিজয় আসেনি। একবারে সরাসরি আল্লাহর দয়াতেই এই বিজয় আসছে। এছাড়া এই জুলাই গণ অভ্যুত্থানে বিজয় সম্ভব না। কারণ যেই পরিমাণে একজন বিক্রি হওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই গল্প তো ডকুমেন্টারিতে আসতে হবে। সেই গল্প আসলে কি আপনারা মুখ দেখাতে পারবেন? এবার আসি যে আপনারা ডকুমেন্টারি যখন বানাইছিলেন জুলাইয়ের মধ্যে, সেই ডকুমেন্টারি যারা লড়াই সংগ্রাম করছে তাদের গল্প দিচ্ছেন, তাদেরকে একদিন ডাইকা ডক্টর ইউনূস যে উপদেষ্টা ছিল, ডাইকা কোনোদিন করছেন? আজকে একটা কথা বলি, কারাবন্দীদের একটা মানে সংগঠন আছে, সেই সংগঠন ডক্টর ইউনূসের সময়ে এই আপনার হলো আসিফ নজরুল সাহেব সহ একটা প্রোগ্রাম কারাবন্দীদের, সেইখানে মূল কারাবন্দীদেরকে ডাকাই হয় নাই, যারা বেশি রিমান্ডের শিকার তাদেরকে ডাকাই হয় নাই। এবং সেই কারাবন্দীদেরকে জুলাই, আচ্ছা এবার আসি মূল প্রশ্নটা, আসি যে প্রশ্ন লিখেছিলাম, যে কারাবন্দীদেরকে কেন জুলাই গ্যাজেটে অন্তর্ভুক্ত করেনি? একবারে স্পষ্ট হিসাব, কারাবন্দীদের মধ্যে জামাতের কোনো অংশগ্রহণ নাই, বা থাকলেও নাম নেওয়ার মতো না, এনসিপির কোনো পার্টিসিপেন্ট নাই, অথবা নাম থাকলেও খুব সামান্য পরিমাণে 2-4 জন, যেই কারণে কারাবন্দীদেরকে এইখানে গ্যাজেটভুক্ত করা হয়নি। একজন কারাবন্দী শুধুমাত্র ওই রাস্তার লাঠি বাড়ি খাওয়া একটা অ্যাক্টিভিস্ট না, মানে গ্রেপ্তার হওয়া মানে থানায় এক দফায় মারামারি, রিমান্ডে এক দফায় মারামারি, আবার রিমান্ডে এক দফায় মারামারি, এবং অমানসিক নির্যাতন। আমার কারা জীবনের আমি গল্প বলি, যখন আমাকে আপনার হলো বাসা থেকে উঠে নিয়ে গেল, আমার এখানে আপনার হলো তিরমিজি শরীফের বই আছে না,
দেন তো। এটা এটা আয়না ঘরে তিরমিজি শরীফের ওই ভিডিওতে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। হ্যাঁ ওই ওই যে 3 4 5 লেখা আছে না, ওই ছবি, ওই নীল নীল বইটা, ওই পরেরটা নিচের, হ্যাঁ ওগুলো নীলগুলা, নীল রং চেনেন না? হ্যাঁ দেন, এটা দেন। হ্যাঁ হ্যাঁ 7 নম্বরে দেন। ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি। ঠিক আছে, না না এটা না। তো আমার 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 বাসায় মানে তিরমিজি শরীফের হলো কয়েকটা খণ্ড আছে, সেই কয়েকটা খণ্ডের আংশিক খণ্ড ওই সময় মানে বিজেপির লোকেরা, র্যাবের লোকেরা আমার বাসা থেকে নিয়ে যায়, এবং সেটাকে দেখে মানে আমাকে আমাকে হলো জঙ্গি টঙ্গি এইসব বানানোর চেষ্টা করে, এবং যেভাবে উপস্থাপন করে যে এটা একটা সাক্ষাৎ জঙ্গি, আমি আপনার সজল, রকি আর আরিফ নামে একটা ছেলে, তো আরিফ নামে একটা ছেলে। তো সেই সেই ঘটনাটা বলি। ঠিক আছে, তো আমার প্রথমে র্যাবের এখানে নিয়ে গেল, চোখ বন্ধ করে প্রথমে তো মারধর করলো, এক দফা যাওয়ার পথেও মারধর করলো, এবং তারপরে যে ঘরটা রাখলো, ঘরে লোহার রিং দেওয়া ছিল, এবং রিং দুইটা রিং, উপরে নিচের দুটা রিং, উপরে রিং এর সাথে 2 হাত, নিচের রিং এর সাথে 2 হাত, এরকম করে বা দেয়ালের সাথে দেওয়া রিং, এবং দেয়ালের সাথে ওইভাবে টানা থাকতে হবে এরকম মানে রিং গুলো, এরকম একটা ঘরে আমাকে রাখলো। এরপরে সেখান থেকে মারতে মারতে এমন একটা অবস্থা করছে, সজলকে দিয়ে বলাইছে যে তারেক ভাই নির্দেশে এই সব টপ টপ এগুলো করেছে, ফয়সালকে দিয়ে বলাইছে, এরকম একটা অবস্থা, এবং একটা অডিও ভিডিও তৈরি করে যে একটা স্টেটমেন্ট দাঁড় করাইছে যে আমি কি করছি। তো তো তারপরে আম জনতা দলের তারেক রহমানের বক্তব্য, একজন অফিসারের ইচ্ছা হয়, কখনো র্যাবের ডিজি, কখনো বিজিবির প্রধান, কখনো ডিজিএফ এর প্রধান, তারপরে কখনো সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন মানে এজেন্ট এসে মারধর করতেছে, এবং সেইখান থেকে কই নিল, র্যাবের মিডিয়া সেন্টারে নিল। র্যাবের মিডিয়া সেন্টারে নেওয়ার পরে সেখানে আরেক দফা মারধর হলো। র্যাবের মিডিয়া সেন্টারে যে র্যাবের মিডিয়া সেন্টারে ওই ঘরটা প্রকাশিত হয়েছে কিনা জানি না, 3 ফিট বাই 3 ফিট ছোট 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 কামরা, একবার ছোট ছোট কামরা, সেখানে রাখলো। সেখানে র্যাবের ওই সময় ডিজি এসে মারধর করলো, এবং মারধরের গল্পটা শুনবেন কেমন, র্যাবের ডিজি এসে জিজ্ঞাসা করতেছে যে কেমন আছো, আমি বলছি আলহামদুলিল্লাহ আছি, মানে আলহামদুলিল্লাহ আছি বলার কারণে সে আমাকে না হলে গোটা বিশেক নাক মুখে ঘুষি মারলো, দেয়ালে বাড়ি মারলো, এবার তার হাত এখানে কেটে গেল, একটু আমার দাঁতের এখানে দাঁত ভেঙে গিয়ে। তারপরে সে গেছে, আবার আসতে পারে, আবার এসে জিজ্ঞাসা আবার কেমন, আলহামদুলিল্লাহ, আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার মারধর। তারপর আমি বুঝতাম ওহো, এটা আলহামদুলিল্লাহ বলতেছি, আমি ভালো আছি কেন, এই কারণে আমাকে মারধর করতেছে। পরবর্তীতে আবার যখন আসছি তখন আমি কথা বলিনি, তখন আর মারধর করে নাই, তখন বুঝতে পারলাম যে ওই এই ঘটনা। তো আমাদের এখানে যারা জুলাই গণঅভ্যুত্থানে গ্রেপ্তার হয়েছিল প্রত্যেকটা কারাবন্দী সহযোদ্ধা এত বেশি নির্যাতনের শিকার হচ্ছে, এত বেশি নিপীড়নের শিকার হচ্ছে, কেউ নির্যাতন ছাড়া কেউ, এবং তারা বাইরে আহত যে কোনো সহযোদ্ধার চেয়ে কোনো অংশে কম স্যাক্রিফাইস ছিল না। কিন্তু কিন্তু কি করলো, তারা গ্যাজেটভুক্ত হলো না, শুধুমাত্র মানে আটকদের মধ্যে জামাতের অংশগ্রহণ না থাকার কারণে, এনসিপির অংশগ্রহণ না থাকার কারণে জেলবন্দি কারাবন্দি কাউকে গ্যাজেটভুক্ত করা হয়নি। তো আজকে ওরা হতাশ হয়। ঠিক আছে, যে জুলাই জুলাই যে গ্যাজেটটা হয়েছে আহতের গ্যাজেট, অসংখ্য গ্যাজেটভুক্ত আছে ভুয়া, একদম আহতই হয়নি, আহতই হয়নি, অসংখ্য গ্যাজেটভুক্ত আছে, আহত হয়নি। আহত না হয়েই তারা জাস্ট এনসিপির সাথে যুক্ত হয়েছে, এনসিপির সাথে জামাতের সাথে যুক্ত হয়েছে, গ্যাজেটভুক্ত হয়ে রাষ্ট্রের অর্থ খরচ করতে বিষয়। আমি এখনো তদন্ত করা, যেরকম মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধা গ্যাজেটভুক্ত করা হয়েছে, তেমনি আহতের ক্ষেত্রে যথাযথভাবে যারা আহত হয়নি এইরকম মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে গ্যাজেট থেকে বাদ দেওয়া, এবং ওই গ্যাজেটের অর্থ ফেরত নেওয়া হলো দায়িত্ব। এবং যারা আহত হয়েছে তাদেরকে আমার একটা বক্তব্য ছিল এরকম ভাবে যে আহতদের যারা সুস্থ হয়েছে তাদের ভাতা লাগবে না। তো আজকে আমাকে একজন জিজ্ঞাসা করছে, তারেক ভাই আপনি এই কথাটা বলেন কিভাবে? আমি বললাম যে কেন তুমি আহত হয়েছিল? হ্যাঁ আহত হয়েছিলাম। কি হয়েছে? যে আমার দেখেন কপালে 4টা স্প্লিন্টার, বুকে 2টা স্প্লিন্টার, হাতের মধ্যে স্প্লিন্টার আছে, তারপরে আপনার হলো পায়ে বাড়ি দিচ্ছে, পায়ে এখনো সোজাভাবে হাঁটতে পারে না। আমি বলছিলাম আমি তো তোমার বিরুদ্ধে বলি নাই, তুমি তো এখনো সুস্থ হও নাই, তোমার ভাতা কেন বন্ধ করবে? তো আপনার এইভাবে প্রত্যেকের এক একটা অসুস্থতা আছে, যারা সুস্থ হয় তাদের ক্ষেত্রে বলেছিলাম। তারপর